সব ভাইরাস মানুষকে বা কোনো লিভিং থিংসকে অ্যাটাক করে না, কখনো কোনো সিস্টেমকে বা কম্পিউটারকে অ্যাটাক করে, সেগুলোই কম্পিউটার ভাইরাস। কখনো কখনো দেখা যায় আমাদের কম্পিউটার কোনো ডিভাইস খারাপ হয়ে গেছে বা স্লো হয়ে গেছে, সেইগুলোই হচ্ছে ভাইরাসের অ্যাটাক বা ভাইরাসের দ্বারা খারাপ হয়ে গেছে। এই ভাইরাস কি, কিভাবে হয়, এটার বিষয়ে বেসিক নলেজ আজকে আমরা জানবো। ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভাইরাস ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। তো আজকে আমরা ভিডিওতে জানবো ভাইরাস কি, ভাইরাসের সাথে বায়োলজিক্যাল ভাইরাসের সাথে কম্পিউটার ভাইরাসের সিমিলারিটি ডিসিমিলারিটি, এই কম্পিউটার ভাইরাস কিভাবে এন্ট্রি করে, কিভাবে অ্যাটাক করে, কিভাবে স্প্রেড করে, কি করে এই ভাইরাসকে অ্যাভয়েড করা যায়, কি করে আমাদের ডিভাইসকে প্রোটেক্ট করা যায়। আর সবচেয়ে খুব কৌতূহলের যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই ভাইরাস লোকে কেন ক্রিয়েট করে। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ভাইরাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভাইটাল মানে ইম্পর্টেন্ট, আমাদের কম্পিউটারে বা সিস্টেমে যে জিনিসগুলো রাখি সেগুলো আমাদের ইম্পর্টেন্ট বলেই আমরা রাখি। ইনফরমেশন মানে কোনো ফাইল, কোনো ডকুমেন্ট, কোনো ছবি, যেগুলো আমাদের ইনফরমেশন। রিসোর্সেস মানে কোনো ডিভাইস, কোনো সিস্টেম, সফটওয়্যার, হার্ডওয়্যার। আর সেগুলো হচ্ছে আন্ডার সিজ মানে কোনো কারো কন্ট্রোলে বা কখনো ব্লক করে দেওয়া আছে বা ইউজ করতে পারছি না সেই জিনিসটা। তার মানে আমাদের ইনফরমেশন রিসোর্সেসগুলো আমাদের সিজ করে দেওয়া আছে, আমরা ইউজ করতে পারছি না। তাহলে ভাইরাসটা কি? সেটা হচ্ছে একটা ম্যালিশিয়াস সফটওয়্যার বা ম্যালওয়্যার, যা আমাদের সিস্টেমে ঢুকে নিজেরা ড্যামেজ ক্রিয়েট করে। কি করে করে? এটা রেপ্লিকেট করে ইটসেলফ, দিয়ে সিস্টেমের মধ্যে ছড়িয়ে পড়ে, নিজেকেই নিজে রেপ্লিকেট করতে পারে এবং সিস্টেমের মধ্যে ছড়িয়ে পড়ে। আর ড্যামেজটা কীভাবে ক্রিয়েট করে? আমাদের ডেটা চুরি করতে পারে, আমাদের ফাইলগুলোকে নষ্ট করে দিতে পারে, পারফরমেন্স স্লো করে দিতে পারে, একটা ফাইল খুলতেই হয়তো অনেক সময় লেগে গেল। তাছাড়া আমাদের ডিভাইসের কন্ট্রোলগুলোকে নষ্ট করে দিতে পারে। তাছাড়া সিস্টেম ক্র্যাশ করে যেতে পারে, নানা রকম অ্যানোয়িং পপ আপ আসতে থাকতে পারে, আমাদের কন্ট্যাক্টগুলোকে কন্ট্রোলে নিয়ে নিতে পারে, স্প্যাম করে দিতে পারে, যেখান থেকে সেই কন্ট্যাক্টকে আমাদের নাম করে নানা রকম মেল পাঠাতে পারে। সেই মেলে আমাদের নাম থাকলে সেখানে নানা রকম মিসট্রাস্ট তৈরি হতে পারে। তাছাড়া আমাদের ওয়েবক্যাম, মাইক্রোফোন বা আমাদের কার্সারে কন্ট্রোল নিয়ে নিতে পারে, সেগুলো রিমোটলি সেই ভাইরাসের দ্বারা কন্ট্রোল হবে। এইভাবে ভাইরাস আমাদের নানা রকমভাবে ক্ষতি করে। তাহলে এটা একটা ম্যালিশিয়াস সফটওয়্যার। এই ভাইরাসের সাথে বায়োলজিক্যাল ভাইরাসের সিমিলারিটি ডিসিমিলারিটি কী? এটা অবশ্যই বায়োলজিক্যাল ভাইরাস নয়। তার মানে এটা বায়োলজিক্যাল ভাইরাস নয়, এটা কখনোই কোনো মানুষের ওপর বা কোনো লিভিং থিংসের ওপর কাজ করে না, ডিজিটাল সিস্টেমসের ওপরই কাজ করে। এটা একটা সফটওয়্যার, এটা কখনোই একটা বায়োলজিক্যাল এজেন্ট নয়, কোনো কেমিক্যাল বা কোনো অর্গানিক কোনো প্রোটিন কোড দিয়ে যে ন্যাচারাল যে বায়োলজিক্যাল ভাইরাসগুলো তৈরি হয় সেইগুলো একদমই নয়। এটা একদমই একটা সফটওয়্যার, এটা ডিজিটাল সিস্টেমের ওপর কাজ করে এবং এটা কখনোই টাচ বা ফিজিক্যাল ইন্টারাকশানে ছড়িয়ে পড়ে না। এটা ডাউনলোড বা ক্লিকের মাধ্যমে ছড়ায়, মানে সেটাকে সফটওয়্যারটাকে ইনস্টল বা সফটওয়্যারটাকে অ্যাক্টিভেট করার মাধ্যমে ছড়ায়। সুতরাং একটা সফটওয়্যার যেভাবে কাজ করে সেইভাবেই কাজ করে, এটা বায়োলজিক্যাল ভাইরাসের মতো কাজ করে না। তাহলে এটা ভাইরাস কেন? বায়োলজিক্যাল ভাইরাসের সাথে সিমিলারিটি হচ্ছে এটা একটা প্যারাসাইটিক, এটার স্বভাব। তার মানে হচ্ছে এটা একটা হোস্ট লাগে এটা বাঁচার জন্য, এটা নিজে নিজে কিছু করতে পারে না। বায়োলজিক্যাল ভাইরাস যেমন কোনো একটা হিউম্যান বডি বা কোনো একটা অ্যানিম্যাল বডি লাগে বা কোনো একটা লিভিং বডি লাগে ওর স্প্রেড করতে বা ওকে বেঁচে থাকতে গেলে, সেরকমই এই ভাইরাসও কোনো একটা সিস্টেম লাগে যেখানে ও কাজ করবে। এটা নিজে নিজে রেপ্লিকেট করতে পারে বায়োলজিক্যাল ভাইরাসের মতোই, এবং এটা অবশ্যই ড্যামেজ করে, যেরকমভাবে বায়োলজিক্যাল ভাইরাসও আমাদের শরীরকে ড্যামেজ করে। এবার ভাইরাসের এন্ট্রি কী করে হয়, অ্যাটাক কী করে হয়, আর স্প্রেড কী করে হয়, তিনটেই স্টেপ। এন্ট্রি কী করে হয়? কোনো একটি ইমেল অ্যাটাচমেন্টে এটা পাঠিয়ে দিতে পারে কেউ,
কোনো ফিশিং বা ম্যালিশিয়াস লিঙ্কসের মাধ্যমে কোনো লিঙ্কে আমরা ক্লিক করলাম, যেগুলো আমরা জানি না, আননোন লিঙ্ক, সেগুলো হয়তো তাতে হয়তো ভাইরাসটা ছিল, সেটা আমার মেশিনে চলে আসতে পারে। কোনো ডাউনলোড আননোন, বিশ্বস্ত নয় সেরকম একটা ডাউনলোড করলাম, সেখান থেকে আসতে পারে। কোনো রিমুভেবল মিডিয়া, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, যেখানে ভাইরাসটা আছে সেরকম একটা কিছু, এইসবের মাধ্যমে কিন্তু আসতে পারে। একদম কোনো ইন্টারনেট ছাড়া, কোনো হার্ড ডিস্ক, কোনো বাইরের কোনো কিছু ছাড়া এমনি এমনি কিন্তু ভাইরাস আসতে পারে না। কোনো একটা বাইরের কিছু থেকেই অবশ্যই আমাদের সিস্টেমে ভাইরাসটা আসে, এমনি এমনি কিন্তু এটা এন্ট্রি হয় না। এবার অ্যাটাকটা কী করে হয়? যখন এন্ট্রি হয় তখন কিন্তু ও একটা ডরম্যান্ট ফেজে থাকে, ও কিছু করতে পারে না। তারপর যখন ওটাকে আমরা ক্লিক করি সফটওয়্যারটা, তখন ট্রিগার ফেজে আসে, তখন ও অ্যাক্টিভেট হয়। তারপর সেটা এক্সিকিউশন ফেজে যায় এবং নিজের কাজ করতে শুরু করে, ক্ষতি করতে শুরু করে। এবার স্প্রেড কী করে হয়? কোনো একটা ফাইলে ইনফেকশন করলো, সেই ফাইল থেকে স্প্রেড হতে পারে। কোনো একটা ম্যাক্রো ইনফেকশন, মানে কোনো একটা মনে করা যাক যে একটা মাইক্রোসফট ওয়ার্ডে ইনফেকশানটা হয়ে গেছে, সেখান থেকে যতগুলো ওয়ার্ড ফাইলগুলো হবে সবেতে ইনফেকশান ছড়িয়ে পড়লো। সেরকমভাবে কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, কখনো ইমেলের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। এইভাবে এন্ট্রি, অ্যাটাক আর স্প্রেডগুলো হয়। কি করে আমরা অ্যাভয়েড করব বা প্রোটেক্ট করব আমাদের ডিভাইসকে? যেরকমভাবে এখন প্রচুর ভাইরাস অ্যাভেলেবেল, সেরকমভাবে অ্যান্টিভাইরাসও অ্যাভেলেবেল। এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো সিকিউরিটি সফটওয়্যার, যেগুলোকে আমরা যদি ইনস্টল করে রাখি এবং অবশ্যই বারবার আপডেট করতে থাকি, তাহলে আমাদের সিস্টেম প্রোটেক্টেড থাকবে। অবশ্যই একটা বিশ্বস্ত ভালো অ্যান্টিভাইরাস আমাদের সিস্টেমে লোড করে রাখতে হবে এবং সেটাকে সবসময় অ্যাক্টিভেট রাখতে হবে। তাছাড়াও সফটওয়্যার আপডেট, নানা রকম সফটওয়্যারগুলো আমরা যে ইনস্টল করি সেগুলোকে আপডেটেড ভার্সন রাখতে হবে, যেগুলো আপডেটগুলো বেরোই এই ভাইরাসগুলোকে অনেক সময় কাজ করতে না দেওয়ার জন্য। সুতরাং সেই আপডেটগুলোকে ঠিকঠাক করে রাখলে ভাইরাসটাকে অনেকটাই অ্যাভয়েড করা যায়। তাছাড়াও সেফ ব্রাউজিং অ্যান্ড ডাউনলোড এবং ব্রাউজিং করার সময় আমাদের সাবধান থাকতে হবে। যে কোনো সাইট আমরা ব্রাউজ করব না বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করব না যেগুলো আমাদের সন্দেহজনক মনে হবে। তাছাড়া আমাদের যে ডেটা, যেগুলো আমাদের দরকারি জিনিস, সেগুলো আমরা একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পরপর ব্যাকআপ নিয়ে রাখতে হবে, যাতে আমাদের ডেটা হারিয়ে গেলে আমরা সেই ডেটাটার জন্য সেই ডেটা ফেলে দিয়ে আমরা ব্যাকআপ থেকে আমরা নিয়ে কাজ করতে পারি, যাতে আমাদের ডেটা লসের প্রবলেমটা না হয়। তাছাড়া নেটওয়ার্ক সিকিউরিটি রাখতে হবে, যাতে নেটওয়ার্কের মাধ্যমে কোনো ভাইরাস ঢুকতে না পারে। পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, ব্যাঙ্ক এসবের পাসওয়ার্ডগুলো আমাদের বারবার চেঞ্জ করতে হবে, যাতে যদি ভাইরাসের মাধ্যমে পাসওয়ার্ড কেউ জেনেও গিয়ে থাকে, চেঞ্জ করে নিলে সেই জিনিসটা আমাদের প্রোটেক্টেড থাকবে। তাছাড়াও সিস্টেমের মধ্যে মোবাইলও পড়ে, সেই মোবাইল সেফটির নানা রকম ব্যবস্থা আছে, সেই জিনিসগুলো আমাদের অ্যাওয়্যার থাকতে হবে এবং সেই জিনিসগুলো আমাদের অ্যাক্টিভেট রাখতে হবে। মোবাইলেও আমাদের অ্যান্টিভাইরাস প্রোটেকশানের, ভাইরাস প্রোটেকশানের নানা রকম ব্যবস্থা নিয়ে রাখতে হবে। এবার আমি শেষ করব, খুব অবভিয়াস যে একটা প্রশ্ন মানুষের মনে আসতে পারে, সেটা হচ্ছে, যদি ভাইরাস এতই ক্ষতি করে তাহলে এটা কেন ক্রিয়েট করা হয়েছে বা মানুষ কেন এটা ক্রিয়েট করে? এটা প্রথম যখন শুরু হয়েছিল তখন এটা ছিল একদমই একটা এক্সপেরিমেন্টাল কিউরিওসিটি, যে একটা নেটওয়ার্কের মাধ্যমে যদি একটা প্রোগ্রামকে আমরা ছড়িয়ে দিতে পারি, সেই হিসেবেই শুরু হয়েছিল। তারপর নানা রকম ডিজিটাল প্র্যাঙ্ক হিসেবে সেটাকে ইউজ করা হলো। তারপর আরেকটু সিরিয়াসলি কেউ শুরু করলো, যে কেউ যদি আমার করা প্রোডাক্টটাকে, কেউ যদি পাইরেসি প্রোডাক্ট হিসেবে অন্য একটা প্রোডাক্ট বানায়, তাহলে তার সিস্টেমটা যেন নষ্ট হয়ে যায়। সেই হিসেবে অ্যান্টি পাইরেসি প্রোটেকশন হিসেবে সে একটা ভাইরাস ক্রিয়েট করলো। তাছাড়াও হাই লেভেল রিসার্চ হিসেবে একটা প্রজেক্ট করেছিল কেউ, যেটা কিনা ছিল যে নেটওয়ার্কের বিস্তার কীরকম আছে, কতটা ছড়িয়ে আছে, সেই হিসেবে সেটার একটা হিসেব রাখতে।
সেটা হলো শুরুর দিকে। তারপর আস্তে আস্তে সেটার মিসইউজ শুরু হয়। এখন যেটা ইউজ হয় সেটা হচ্ছে মোস্টলি ফিনান্সিয়াল গেনের জন্য লোকে করে। একটা হচ্ছে র্যানসামওয়্যার হিসেবে খুব বেশি ইউজ হয়, যেটা কিনা একটা সফটওয়্যার হিসেবে ইউজ হয়, যেটা লোকের ডেটাটাকে এনক্রিপ্ট করে দেয়, করে দিয়ে নানা রকমভাবে টাকা চাওয়া হয়, টাকাটা পাঠালে তবে সেটা ডিক্রিপ্ট করে আবার দেওয়া হয়, আদারওয়াইজ এনক্রিপ্ট করে নষ্ট করে ফেলা হয়। তাছাড়া ডেটা চুরি করা হয়, তাছাড়া নানা রকম অ্যাড দেওয়ার জন্য ডেটাটাকে চুরি করা হয়, সিস্টেমটাকে ভাইরাস দিয়ে নষ্ট করে দেওয়া হয়, নানা রকমভাবে কন্ট্রোল নিয়ে নেওয়া হয় নিজেদের অ্যাডগুলোকে প্রচার করার জন্য। তো এইসবভাবে ফিনান্সিয়াল গেনের জন্য ইউজ করা হয়। তাছাড়া কিছু ভালো ইয়েও আছে, পলিটিক্যাল বা মিলিটারি অবজেক্টিভসের জন্যও এটাকে ইউজ করা হয় নানা রকমভাবে, প্রচুরভাবে যেহেতু ছড়িয়ে পড়তে পারে, নানা রকম দিকে নজর রাখার জন্য সেটা ইউজ করতে হতে পারে। তাছাড়া ডিজিটাল ভ্যান্ডালিজমের জন্য এটাকে ইউজ করা হয়, নানা রকমভাবে ক্ষতি করার জন্য। কিছু লোকের শখই থাকে হয়তো ক্ষতি করবে, সেই জন্য শখে লোকে কিউরিওসিটিতে কতটা কাজ করতে পারছে কিছু ক্ষতি করার জন্য, এরকমভাবে শখে লোকে করে থাকে। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে প্রশ্ন করবে, কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে গিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।